নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজ বিজ্ঞানী মেঘনাদ সাহার মৃত্যুদিন। আপনারা যারা বিজ্ঞানী হিসেবে মেঘনাদ সাহাকে জানেন তারা তার সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন। পর্দার ওপারে যে অগণিত দর্শক আমাদের অনুষ্ঠান প্রতিদিন দেখেন, দীর্ঘ 6 বছরের ওপর প্রতিদিন সকাল 7:30 থেকে আপনারা দেখছেন আজকের ভাবনা। কাজে আমাদের নিয়মিত দর্শকরা আমাদের চিন্তা ভাবনা চেতনা মনন সবকিছু সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন। আমরা আজকের দিনে মেঘনাদ সাহাকে নিয়েই আমাদের আলোচনা রাখব। আজকের আলোচক হিসেবে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন, আমার বাঁদিকে সনত দাস। সনৎবাবু মেঘনাদ সাহা সম্পর্কে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন, চিন্তা ভাবনা করেছেন এবং তার মতো বিজ্ঞানী আমাদের কাছে একটা গর্বের বিষয়। এবং আপনারা জানেন যে বিজ্ঞান আমাদের এই যান্ত্রিক সভ্যতার যুগে কতখানি উন্নয়নের দিশা দেখিয়েছে। আর স্বাভাবিক দৃষ্টিতে আমরা যা দেখি, যা কিছু সমাজের উন্নতি, যা কিছু এগিয়ে চলা, সাধারণভাবে প্রাথমিকভাবে এটা বিজ্ঞানের জয়যাত্রা বলেই ধরা হয়। যাই হোক, আমরা সনৎবাবুর কাছে আজকে যাব মেঘনাদ সাহা সম্পর্কে অন্তত কিছু মূল্যবান তথ্য যদি আপনাদের সামনে দিতে পারি, এটাই হবে আজকের ভাবনার সার্থকতা। আচ্ছা সনৎবাবু, মেঘনাদ সাহা বিজ্ঞানী, তার সম্পর্কে আপাত দৃষ্টিতে কোন বিষয়গুলো মনে হয় খুব গুরুত্বপূর্ণ, যেটা আজকের প্রজন্মের ছেলে মেয়েদের, এমনকি বলতে পারেন পূর্ববর্তী প্রজন্মেরও জানার প্রয়োজন আছে? এরকম যদি কিছু কথা দিয়ে আপনি শুরু করেন। আমি এ প্রসঙ্গে আগে একটা অন্য প্রসঙ্গে যাই। রকেট বয়েস বলে একটা ওয়েব সিরিজ চলছিল। তো সেই ওয়েব সিরিজে একজন ভিলেন ছিল। তার নায়ক হচ্ছে আমাদের হোমি জাহাঙ্গীর ভাবা এবং বিক্রম সারাভাই, আর ভিলেন হচ্ছে একজন মুসলিম বিজ্ঞানী আর কি, এবং সে বাঙালি। তো সেই মুসলিম বিজ্ঞানী এবং বাঙালি যে ভিলেন, তাকে দেখানো হয়েছে যে তার নাম হচ্ছে রেজা মেহেদি। এই রেজা মেহেদি কি করছে না, বিভিন্ন কাজে সবসময় বিরোধিতা করছে। এবং আমাদের যে এই যে হোমি জাহাঙ্গীর ভাবা, এই হোমি জাহাঙ্গীর ভাবাকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করছে, তাকে ছোট করার চেষ্টা করছে, তার কাজে বাধা সৃষ্টি করছে। এবং আরো যে যে তথ্যগুলো দিয়েছে যে ইনি কলকাতায় একটা ইনস্টিটিউট গড়েছে এবং সেখানে একটা যন্ত্র সে তৈরি করেছে যেটাকে বলা হয় সাইক্লোট্রন। হ্যাঁ, এই সাইক্লোট্রন যন্ত্রটা যেটা কাজ করে কি, সেটা হচ্ছে যে তেজস্ক্রিয় নিউক্লিয় কণা সেটা উৎপাদন করে। তো এই যে সমস্ত তথ্যগুলো, অর্থাৎ রেজা মেহেদি যে তথ্যগুলো দেখা যাচ্ছে যে রেজা মেহেদি পার্লামেন্টে গেছেন, পার্লামেন্টে গিয়ে জওহরলাল নেহরু যে শিক্ষানীতি, মানে সেই সরকারের যে শিক্ষানীতি, তার বিরোধিতা করছেন, প্রবল বিরোধিতা করছেন। অর্থাৎ পুরোপুরি একজন ভিলেন যা করতে পারে, মানে নায়কের বিপরীতে যা যা করতে পারে, একজন শক্তিশালী ভিলেন। এই শক্তিশালী ভিলেনের যে চরিত্র, সেই চরিত্রটা পুরোপুরি মিলে যাচ্ছে আমাদের বাঙালি বিজ্ঞানী মেঘনাদ সাহার সঙ্গে। অর্থাৎ বাঙালি বিজ্ঞানী মেঘনাদ সাহার যে জীবনী আমরা জানি বা জানবো, সেই জায়গা থেকে আমরা দেখব যে সেখানে পুরোপুরি মেঘনাদ সাহাকে ভিলেন হিসাবে দেখানো হয়েছে। তো এই জায়গায় যদি আমরা ভাবি যে হঠাৎ করে কেন তাকে ভিলেন হিসাবে দেখানো হলো, তাকে কেন, তিনি তো আমাদের বিজ্ঞানী, আমাদের মানুষের
উন্নতির জন্য চেষ্টা করেছেন, কাজ করেছেন এবং অর্থাৎ তার অবদান। আপনি বলতে চাইছেন যেটা, যে বিজ্ঞানী মেঘনাদ সাহার যে পরিমাণ সম্মান পাওয়া দরকার ছিল, যে পরিমাণ প্রতিষ্ঠা পাওয়া দরকার ছিল, সেটা হয়তো উনি পাননি। সেটা পাননি, সেটা আমরা বহু ক্ষেত্রেই বলবো, কিন্তু এখানে বোধহয় আমার পাননির থেকেও যেটা বড় মনে হয়েছে যে মেঘনাদ সাহাকে বোধহয় আমাদের অনেকেই এখনো মেনে নিতে পারছেন না। আচ্ছা। এবং বোধহয় মেনে নিতে পারছেন না এরকম কারণে হতে পারে যে তিনি একজন শূদ্র ঘরে জন্মেছিলেন, দেখতেও ভালো ছিলেন না, একটু কালো রঙের, গায়ের রং কালো ছিল, সব মিলিয়ে বোধহয় আমাদের যেরকম আমরা মানে মহাপুরুষ বা এরকম একটা ধারণা আমাদের আছে, মহাপুরুষরা ঠিক এমন হওয়া উচিত, তেমন হওয়া উচিত, তারা দেখতেও একটু সুন্দর হবে, তাদের গলা খুব ভারী হবে, ইত্যাদি ইত্যাদি, বা তারা খুব উদাত্ত কণ্ঠে খুব বলবে, এর সবকিছুর সঙ্গে বোধহয় মেঘনাদ সাহা মিলছে না। সেই কারণে বোধহয় মেঘনাদ সাহাকে মেনে নিতেই বোধহয় আমাদের অসুবিধা। সে কারণে আজকের আধুনিক যুগে এরকম একটা ওয়েব সিরিজ বেরোচ্ছে যেখানে মেঘনাদ সাহার মতো লোকে ভিলেন হিসেবে দেখানো হচ্ছে। অর্থাৎ একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের আজকাল যেগুলো আমরা ভেবে থাকি আর কি, যে ওপরের যে আড়ম্বর এবং তার যে চলাচল, তার যে মানে সমাজে তার যে একটা বিশাল মাপের প্রতিষ্ঠা, এবং এই যে কথাগুলো আপনি বলতে চাইলেন, মেঘনাদ শাহ আর পাঁচজনের থেকে আলাদা তার চরিত্রগত দিক থেকেও এটা বোঝা যাচ্ছে। তার মধ্যে একটা দিক আপনি যেমন বললেন যে আমাদের সমাজের যেটা সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, যে জাতিগত বৈষম্য, শ্রেণীগত বৈষম্য, যেটা সমাজ ব্যবস্থা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, এবং বর্তমান পরিসরেও আমরা দেখেছি বর্তমান যে রাজনৈতিক জগৎ, সেখানেও একটা যখন ধর্ম নিয়ে রাজনীতি হয়, বা যেখানে ধর্মের ওপর মানুষকে, ধর্ম দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, এক্ষেত্রে ধর্মীয় দিক থেকেও কোনো ব্যাপারে যেহেতু জাতিগত দিক থেকে পিছিয়ে থাকার জন্য মেঘনাদ শাহ অনেক সময় অবহেলিত হয়েছেন, আর তার সহজ সরল অনাড়ম্বর জীবনযাত্রা হয়তো তাকে মানুষের কাছে, অর্থাৎ আমাদের সমাজ যেটা দেখতে চায় যে মানুষটা একটা বড় ইয়েতে চলুক, একটা 4 চাকা গাড়ি নিয়ে চলবে, একটা বিরাট হাবভাব নিয়ে চলবে, এই যে দেখতে অভ্যস্ত। কিন্তু আমরা তো জানি যে গাছে ফল থাকে সে গাছ এমনি মাথা নমনীয় হয়। কাজে আপনার কথা বোঝা যাচ্ছে বিজ্ঞানী মেঘনাদ সাহা চরিত্রগত দিক থেকে, চিন্তাগত দিক থেকে অত্যন্ত উচ্চ স্তরের মানুষ ছিলেন, এটা বুঝতে হবে। এবং সেই বোঝার জায়গাটা আজকের আর 5টা মানুষ নাও বুঝতে পারে, কারণ সমাজ ব্যবস্থা তো ওপরের আড়ম্বর দিয়ে এই সবকিছুকে ঢেকে দেওয়ার চেষ্টা করে। যাই হোক, আপনি বলুন মেঘনাদ সাহা সম্পর্কে আরো কিছু মূল্যবান আজকের দিনে তো কথা। মেঘনাদ সাহা যখন আপনি প্রথমে বলছিলেন যে ওনার থেকে শেখার কি আছে, আমার মনে হয় শেখার যেটা আছে সেটা হচ্ছে চারিত্রিক দৃঢ়তা, যেটা ভিতরে ছিল, বাইরের আবরণ ছিল না, খুব ভিতর থেকে উনি চারিত্রিকভাবে দৃঢ় ছিলেন। আর নইলে যে পরিস্থিতিতে তিনি জন্মলাভ করেছিলেন, যে জায়গায় জন্মলাভ করেছিলেন, যে ধরনের পরিবারে জন্মলাভ করেছিলেন, সেখান থেকে কিন্তু তিনি যে উচ্চতায় উঠেছেন, মেঘনাদ সাহা তো পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ এই ছোট এইটুকু জায়গার সম্পদ নয়, তিনি যে সম্পদ হন সারা পৃথিবীর সম্পদ। সারা পৃথিবীকে তিনি নতুন আলো দেখিয়েছেন, এবং এমন একটা বিষয় আলো দেখাচ্ছেন যেখানে সারা পৃথিবীর বিজ্ঞানীরা হাজার খোঁজাখুঁজি করেও, হাজার রিসার্চ করেও কিন্তু তারা একটা জায়গায় পৌঁছাতে পারছেন না। সেই জায়গা দেখলাম আমরা মেঘনাদ সাহা তার জায়গাটা দেখিয়ে দিলেন, তিনি একেবারে বিজ্ঞানীদের সামনে একটা নতুন পথ খুলে দিলেন, এইরকম একটা অবস্থা। সেই জায়গায় এইরকম একটা দৃঢ় চরিত্র, কেন দৃঢ় চরিত্র বলছি, যে তিনি যখন জন্মাচ্ছেন, যে পরিবারে জন্মাচ্ছেন, একেবারে হতদরিদ্র পরিবার, মানে তৈজসপত্রের ব্যবসা করছে তার পরিবারে বাবা, তৈজসপত্রের ব্যবসা করে, অর্থাৎ ছোট একটা মুদির দোকান, সেই মুদির দোকানে যে খুব ভালো বিক্রি বাট্টা হয়, খুব প্রচুর ইনকাম হচ্ছে এরকম নয়, কিন্তু তাকে এছাড়াও মানে মেঘনাদকেও খুব ছোটবেলাতে ওই ব্যবসায় লাগতে হয়েছিল। মেঘনাদের বাবা কিন্তু সেই অর্থে মানে ছেলে মেয়েদের পড়াশুনোর পক্ষে ছিলেন না। উনি ভেবেছিলেন ওনার বড় ছেলে যে সেই একটু পড়াশুনো করবে, বাকিদের পড়াশুনো খুব একটা দরকার নেই, কারণ পড়াশুনো করে তেমন কিছু হতে পারে, মানে ওই ধরনের পরিবারে এই ধরনের ধারণা থাকে না। তো স্বাভাবিকভাবেই মেঘনাদকে কিন্তু পড়াশুনোর দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যই ছিল না বাবার। মূলত মেঘনাদ শাহর মা
দেখা যাচ্ছে না একটু বিদ্যোৎসাহী ছিলেন, বা ছোট ছেলেকে একটু মানে উনি ছিলেন পঞ্চম সন্তান, তো পঞ্চম সন্তানকে পড়াশোনার দিকে একটা প্রাইমারি স্কুলে ভর্তি করার ব্যাপারে মাঝ জোরেই হয়েছিল। কিন্তু এই পড়াশোনার সঙ্গে সঙ্গেই মেঘনাথ সাহাকে তার ওই মুদির দোকানে বসতে হতো, মুদির দোকান চালাতে হতো, 5 মাস খাটতে হতো নিজের বাবার দোকানেই। এছাড়া সপ্তাহে 3 দিন করে বিভিন্ন বাজারে হাটে যেত হতো, ওই তৈজসপত্র বা ওই মুদির মাল নিয়ে যেতে হতো, সেই হাটে তাকে বিক্রি করতে হতো সেই তৈজস। স্বাভাবিকভাবে ওইটুকু বয়সে পড়াশুনো পাশাপাশি এটা একটা সাংঘাতিক ব্যাপার। প্রচন্ড পড়াশুনোর প্রতি আগ্রহ না থাকলে, পড়াশুনোটাকে অত্যন্ত ভালো না বাসলে ওই রকম পরিবেশ থেকে আর যা হোক পড়াশুনো চালিয়ে যাওয়া সম্ভব নয়। আবার যখন আমরা দেখব যে তার পড়াশুনোর একটা প্রাথমিক স্তর থেকে সে যখন হাই স্কুলে যাচ্ছে, সে হাই স্কুলে তার গ্রামের কাছাকাছি কোনো হাই স্কুল নেই, তাকে যেতে হচ্ছে অনেকটা দূরে, যেখান থেকে বাড়ি থেকে যাতায়াতটাও সম্ভব নয়। তো সেখানেও তাকে কিন্তু নতুন অভিজ্ঞতার জায়গায় আসতে হচ্ছে। এই জায়গাটা একটু বলি যে তার নামটা তার ঠাকুরমা দিয়েছিল মেঘনাথ, নাথ দন্তান্ন একা থ। তো মেঘনাথ কেন দিয়েছিল না, যে সময় মানে মেঘনাথ সাহার ছেলে, বড় ছেলে তার একটা চিঠিতে লিখেছে, বড় ছেলে অজিত সাহা আর কি, তার চিঠিতে লিখেছে না যখন মেঘনাথ সাহা জন্মেছিলেন তখন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তো সেই ঝড় বৃষ্টির সময় মেঘনাথ জন্মেছেন, তার ফলে মেঘনাথের ঠাকুরমা তার নাম দিচ্ছেন মেঘনাথ, অর্থাৎ ইন্দ্রজিৎ, মেঘেদের নাথ। আমি ভুল বললাম, ইন্দ্রজিৎ নয়, দেবরাজ ইন্দ্র। কিন্তু এই পর্যন্ত পরে মেঘনাথের জীবনে বিভিন্ন পট পরিবর্তন হচ্ছে, নতুন নতুন ভাবে সে জীবনটাকে দেখছে, পৃথিবীটাকে দেখছে, সমাজটাকে দেখছে। তো সেই প্রসঙ্গে বলছিলাম যে তার পড়াশুনোর সময় তাকে হাই স্কুলে পড়তে ওই অনন্ত দাস বলে একজন ভদ্রলোকের বাড়িতে থাকতে হয়েছিল। তো সেখানে ওইটুকু বাচ্চা, তাকে তো বাইরের ঘরে রাখা হতো, এমনকি অন্দরমহলে তার প্রবেশও নিষেধ ছিল। কেন না, সে ছোট লোক, ছোট জাতের। এখন সেই যুগে বোধহয় এখনো বহু বহু জায়গায় রয়েছে যে এখনো পর্যন্ত যারা নিজেদেরকে উচ্চ সম্প্রদায় মনে করে তারা শূদ্র বা এসটি এসসি বা এরকম যারা আছে ওবিসি, এদেরকে ছোট লোক বলেই জানে, এমনকি কুকুর বেয়ালের থেকেও এদের ঘৃণা করে। তো অনন্ত দাসের বাড়িতে তাকে বলা হলো তুমি ভিতরে ঢুকতে পারবে না, অন্দরমহলে ঢুকতে পারবে না, শুধু তাই নয় তোমাকে যে খেতে দেওয়া হবে সেটা ওপর থেকে ফেলে দেওয়া হবে, তোমার থালা আমরা ছোবো না, এবং তোমার থালা নিজেকে নিজে মাজতে হবে, তোমার থালা নিজে নিজে এ করবে। এবং এমনও হয়েছে যেখানে ও একবার থালা হারিয়ে ফেলে, তা নিয়ে অনন্ত দাসের যিনি ওয়াইফ ছিলেন সেই সময়, তিনি কিন্তু রীতিমতো তার উপর বিভিন্ন মানে গঞ্জনা দেয় বা অনেক কিছু করে, কিন্তু মেঘনাথ এগুলো সয়ে নিয়েছিলেন, এগুলো মেনে নিয়েছিলেন একটাই কারণে যে তাকে লক্ষ্যই ছিল পড়াশোনাটা করতে হবে, পড়াশোনা করে নিজের জায়গাটা তৈরি করতে হবে। এছাড়াও যে বড় ঘটনাটা হলো সেটা হাই স্কুলে গিয়ে যেটা হলো যে হাই স্কুলে সরস্বতী পুজো, আমরাও ছোটবেলায় সরস্বতী পুজো যেতাম, তো সরস্বতী পুজো মানেই ধর্মীয় ব্যাপারের থেকে বাচ্চারা কেন যেত সেখানে না, একটা আনন্দ, একটা উৎসব এই হিসাবেই যেত। কতটা ধর্মীয় ব্যাপার তার থেকে উৎসব আনন্দ এটাই মানুষের কাছে বেশি। বোধহয় ধর্মীয় ব্যাপারগুলোর মাহাত্ম্য এখানেই মানুষের কাছে, যে এই উৎসব বা আনন্দ মানুষ করতে পারে, সে কারণে ওর প্রতি এত টান হতে পারে যে আমার মনে হয়। তো মেঘনাথ যখন স্কুলে পৌঁছালো, পূজা মণ্ডপে পৌঁছালো, তখন সেখানে যখন উচ্চ শ্রেণীর যারা ছেলে মেয়েরা ছিল তারা মেঘনাথকে মেনে নিতে পারলো না। এখানে একটু একটা কথা বলি, আমরা তো মানে জন দরবারে পরিচিত তো মেঘনাথ। হ্যাঁ, আমি সেই জায়গাটাই আসছি। আচ্ছা। মেঘনাথ, আমি এবার যখন দেখা গেল যে ওখানে যখন উচ্চ শ্রেণীর ছেলেমেয়েরা মেনে নিতে পারছে না, তার কারণ একটাই যে ছোট লোকের ছেলে এইরকম একটা পুজো অনুষ্ঠানে সে কেন আসবে, তার তো আসা উচিত নয়। মেঘনাথের ব্রিলিয়ান্ট, তাদের থেকেও অনেক বেশি ব্রিলিয়ান্ট, অনেক বেশি ভালো রেজাল্ট, এটা বড় বিষয় নয়, সে যে ছোট লোকের ছেলে এটা বড় বিষয় হয়েছিল তাদের কাছে, এবং যথারীতি পূজা মণ্ডপ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো।
এই ঘটনাটা কিন্তু মেঘনাথের কাছে প্রচন্ড দাগ কেটেছিল। একের পর এক এই আঘাত পাওয়া, সমাজের কাছে আঘাত পাওয়া, এবং নিজের সমাজেই নিজেকে তাকে একটা ছোট জাত হিসাবে, ছোট মানে লোক হিসেবে, ঘৃণ্য মানুষ হিসেবে তাকে দেখা হচ্ছে। এই আঘাতটা মেঘনাথের মনে একটা ভিতরে একটা প্রতিবাদী সত্তা জাগিয়ে তুলেছিল, এবং এরই প্রতিবাদে কিন্তু সে নামটা বদলে রেখেছিল, নিজের নামটা মেঘনাথ না হয়ে ওটা করলেন মেঘনাথ। এই নামটা কি তিনি নিজেই করলেন? হ্যাঁ, নিজেই নিজের নাম বদলেছিলেন, নিজেই নিজের নাম বদলে মেঘনাথ করলেন। এই মেঘনাথ কথার অর্থ হচ্ছে ইন্দ্রজিৎ অর্থাৎ রাবণের পুত্র মেঘনাথ, যে কিনা মেঘের আড়াল থেকে লড়াই করছে এবং রাক্ষসদের প্রতিনিধি। অর্থাৎ রাক্ষস বলতে আমরা যেটা বোঝাই, রাক্ষস তো অন্য কিছু নয়, মূলত আর্য এবং অনার্যদের একটা লড়াইয়ের এ হচ্ছে। যারা আর্য তারা হচ্ছে দেবতা, যারা অনার্য তারা হচ্ছে রাক্ষস। তো মেঘনাথ হচ্ছে রাক্ষসদের প্রতিনিধি, মেঘনাথ। এইভাবে তার নামটা গেল বদলে। হঠাৎ তিনি এই যে অশুভ শক্তির প্রতিনিধি হিসেবে নিজের নামটাকে স্থির, অর্থাৎ আমাদের সমাজে এখনো কিন্তু রামের চরিত্র যেভাবে দেখা যায়, বা লক্ষণ, সীতা, যা কিছুই হোক, উল্টো দিকে যখন রাবণ বা বিভীষণের কথা বাদ দিলাম, কুম্ভকর্ণ বা যারা এরা রয়েছে, এদেরকে তো অশুভ শক্তি হিসেবেই দেখা হয়। তা সেক্ষেত্রে আপনার কি এবার মনে হয়নি যে যখন আপনি মেঘনাথ সাহা নিয়ে এত পড়াশোনা করেন, চিন্তা ভাবনা করেন, যে হঠাৎ করে উনি রাক্ষস কুলের নামটা রাখতে গেলেন কেন? যে কি ভাবলেন তিনি? মানে একটা আমাদের সমাজে তো একটা আমাদের ভারতবর্ষ মূলত যতই আপনারা বলার চেষ্টা করুন আধ্যাত্মিকতার মাটি, আধ্যাত্মবাদের দেশ ভারতবর্ষ, এবং আধ্যাত্মিকতাই সমস্ত কিছু ছেয়ে আছে। সেইখানে হঠাৎ করে ওই চিন্তার মানে একজন মানে কি বলবো, আমরা যেমন দেখেছিলাম, প্রসঙ্গে এসে গেছে কথাটা বলে বলছি, যেমন মাইকেল মধুসূদন এক সময় বলেছিলেন, দি আইডিয়া অফ রাবণ এলিভেটস মি, আই হেট রাম অ্যান্ড হিজ এলিমেন্ট। সেটা বলেছিলেন কেন? পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে, এবং তার চিন্তা ভাবনা ছিল অন্য রকম, যাদের মেঘনাথ বধ কিন্তু প্রচলিত রামায়ণ মহাভারতের থেকে অনেক দূরে ছিল। এই ক্ষেত্রে কি হঠাৎ করে এই মাইকেল প্রথমে যেমন এরকম ভাবে বলে ফেলেছিলেন কথাটা, এবং তিনি কি মাইকেলের যেটা ছিল, মাইকেল মানে যে বিষয়টার উপর গুরুত্ব দিয়েছিলেন পুরুষকার, তিনি কিন্তু দৈব নির্ভরতাকে গুরুত্ব দেন। হ্যাঁ, মানুষের নিজের শক্তিকেই তিনি বড় বলে ধরেছিলেন, সেখানেই রাবণের আদর্শ তাকে অনুপ্রাণিত করেছিল। কিন্তু এই মেঘনাথ সাহা হঠাৎ করে ইন্দ্রজিৎ, যেখানে একটু আগে যে মেঘনাথ যে অর্থটা আপনি বললেন আমাদের জনতার দরবারে, অর্থাৎ আজকের ভাবনার দরবারে, তখন যে কথাটা এলো, সেখানে মেঘনাথ এমন একটা নাম, সেটার মধ্যে আধ্যাত্মিকতা জড়িয়ে আছে। হঠাৎ উনি মেঘনাথ, এটা কি কখন প্রশ্ন জেগেছে আপনার মনে? হ্যাঁ, প্রশ্ন জেগেছে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। আমার ছেলে খুব ছোট, 3তে পড়ে। তা 3তে ওকে বাংলা বইটা আমি পড়াচ্ছিলাম। তা বাংলা বইয়ে একটা গল্প আছে, গল্পটা মনে করতে পারছি না, যেখানে একটা চরিত্র আছে বাঘ আর একটা চরিত্র আছে শিকারী। তো শিকারী বনে গিয়ে বাঘের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। এবার বাঘকে শিকারী নেমন্তন্ন করে বাড়িতে। তো বাঘকে নেমন্তন্ন করলে বাঘকে ভালো খাতিরযত্ন করে, খাওয়া দাওয়া সবকিছু করে। অবশেষে বাঘ দেখে দেয়ালে একটা খুব সুন্দর তৈলচিত্র টানানো আছে। তা তৈলচিত্রটা কিরকম আছে না, একজন শিকারী, সে একজন বাঘের গায়ের উপরে পা দিয়ে মানে বিজয়ীর মতো সে ওখানে দাঁড়িয়ে আছে, এবং বাঘটা নিথর দেহটা পড়ে আছে। তো বাঘ তখন ওকে জিজ্ঞেস করছে, তার বন্ধুকে, যে এটা কার ছবি? তখন সে খুব গর্বের সঙ্গে বলছে, এটা আমার ঠাকুরদাদার ছবি। আমার ঠাকুরদাদার ছবি। ঠাকুরদাদা খুব বড় শিকারী ছিলেন, এবং সব থেকে বড় কথা, এটা এঁকেছেন আমার বাবা। ঠাকুরদার এই ছবিটা এঁকেছেন। বাঘ একটু বিমর্ষ হয়ে পড়ল। তখন শিকারী বলছে, কি হলো বন্ধু, তুমি বিমর্ষ কেন? বাঘ তখন বলছে, আমি ভাবছি যে এটা তো তোমার বাবা এঁকেছে, সে তো একজন মানুষ। একজন মানুষ না এঁকে যদি একটা বাঘ এটা আঁকতো তাহলে কেমন আঁকতো?
এই যে আমাদের রামায়ণ মহাভারতের গল্প বলি, বা আমাদের এই যে আমাদের যে দুর্গাপুজো হচ্ছে ইত্যাদিতে যেগুলোই হচ্ছে, আমরা একটা কাহিনী নির্ভর করে। তো এই কাহিনীগুলো লিখছে কারা? মূলত আরিয়ানরা, বিদেশি আরিয়ানরা, যারা মূলত যাদেরকে আমরা ইউরেশিয়ান বলি, অর্থাৎ ব্রাহ্মণ সম্প্রদায়, যারা পরবর্তীকালে ভারতবর্ষে, যেমন ইংরেজ যেমন বিদেশি, এরাও বিদেশি, নতুন কিছু নয়। যাই হোক, কিন্তু এখানকার যারা মানুষ তারাই ছিল মূলত অনার্য, এবং সেই অনার্যরা কিন্তু তারা আরিয়ানদের সঙ্গে, আর্যদের সঙ্গে একটা লড়াই তারা লড়েছিল, কিন্তু বিজয়ী হয়েছিল আলটিমেটলি, যে কোনো ভাবে, ছলে বলে কৌশলে হোক, যে কোনো ভাবে আর্যরা আলটিমেটলি বিজয়ী হয়েছিল, পুরো জায়গাটাকে দখল নিয়েছিল। তো সেই জায়গাটাতে তখন আর্য লেখক যারা, তারাই কিন্তু এটা লিখেছিল। তাই অনার্যদের পরাজয়ের কাহিনী, অনার্যদের বিভিন্ন ভাবে, সে কথা যেমন বলছি, তেমন পাশাপাশি আমরা যদি রবীন্দ্রনাথের দিকে তাকাই, রবীন্দ্রনাথ তার কবিতাতেই বলেছেন, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান সকলকে এক করে ডেকে। এই জায়গায় তো কোনো আপত্তি নেই, কিন্তু যখন একটা সংস্কৃতি আরেকটা সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়, সেখানে আপত্তি আছে। আচ্ছা, আপনার এই বিষয়টার মধ্যে গেলাম আমরা, তো এই দিকটা একটা দিক গেল। এবার যে ওনার যে বৈজ্ঞানিক যে কাজকর্মগুলো, সেইগুলো আপনাকে কিভাবে প্রভাবিত করে? উনি বিজ্ঞানের যে আবিষ্কার, যে চিন্তা ভাবনা, সেই ব্যাপারে যদি একটু আসা যায়। প্রথমত উনি কিন্তু প্রথম আমরা যখন দেখছি যে ওনার পড়াশোনার শেষে, পড়াশোনার কালেও উনি খুব ভালো ভালো মানুষের সান্নিধ্যে এসেছিলেন। উনি যখন প্রেসিডেন্সিতে পড়ছেন, উনি কার সান্নিধ্যে আসেন? জগদীশ চন্দ্র বসু হচ্ছেন ওখানকার ফিজিক্সের টিচার, আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় হচ্ছেন কেমিস্ট্রির টিচার। তো জগদীশ চন্দ্র বসু অতটা ছাত্রদের সঙ্গে মিশতেন না, রাজবাড়ির লোক ছিলেন, কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায় কিন্তু ছাত্রদের সঙ্গে মিশতেন, এবং কলেজের শেষেও উনি কিন্তু ছাত্রদের সঙ্গে কোনো জায়গায় বেড়াতে যাওয়া, মাঠে যাওয়া, এরকম ভাবে মিশতেন। প্রচন্ড দহরম মহরম সম্পর্ক ছিল এই ছাত্রদের সঙ্গে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের। তো সেই যে দলে মেঘনাদ সাহাও ছিলেন। তো এই যে আমি বললাম যে মেঘনাদ সাহার মধ্যে একটা যুক্তিবাদী চিন্তা, একটা বিজ্ঞান মনস্ক চিন্তা, বিজ্ঞানী, বিজ্ঞান পড়া আর বিজ্ঞান মনস্ক চিন্তা কিন্তু এক নয়, দুটো কিন্তু আলাদা। সেই জায়গায় দাঁড়িয়ে মেঘনাদ সাহা কিন্তু শুধু বিজ্ঞানী ছিলেন না, বিজ্ঞান মনস্ক ছিলেন, যা আমাদের এখনকার প্রচুর বিজ্ঞানের ছাত্রদের মধ্যে একেবারেই পাবো না। বিজ্ঞানটা নিয়েও পড়েছেন, আবার হাত ভর্তি আংটি মাদুলি, আবার ক্লাসে গিয়ে বা স্কুলে বা কলেজে গিয়ে ছাত্রদের এক শালিক দেখা ভালো না দুই শালিক দেখা ভালো, সেগুলোও তারা বলছেন না। কিন্তু তার যে মানে যে জিনিসগুলো তিনি আবিষ্কার করেন, আমি সেই জায়গায় যাচ্ছি। সেইটা তো সেখান থেকে উনি যখনই প্রেসিডেন্সি থেকে বেরিয়ে আসছেন, প্রেসিডেন্সি থেকে বেরিয়ে আস্তে আস্তে নিজের কর্মজগতে প্রবেশ করছেন। কর্মজগতে কিন্তু তিনি আবার আশুতোষ মুখোপাধ্যায়ের ডাকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে তিনি তার কর্মজীবন শুরু করছেন। তো কলকাতা ইউনিভার্সিটিতে থাকাকালীনই তার সাবজেক্ট বদলে যায়। সাবজেক্ট বদলে যায় বলতে তিনি মূলত তিনি গণিত নিয়ে পড়েছিলেন, অঙ্কশাস্ত্র নিয়ে পড়েছিলেন, অঙ্কশাস্ত্রের শিক্ষক হিসেবে ঢুকেছিলেন কলকাতা ইউনিভার্সিটিতে। সত্যেন্দ্রনাথ বোস এবং উনি একসঙ্গে ঢুকেছিলেন, কিন্তু দুজনেই, সত্যেন্দ্রনাথ বোস এবং মেঘনাদ সাহা, দুজনেরই ইন্টারেস্ট ছিল ফিজিক্সে। তো ফিজিক্স সম্পর্কে ফিজিক্স নিয়ে ওনার সেই অর্থে প্রথাগত পড়াশোনা কম ছিল, বা কিন্তু ইন্টারেস্টটা ছিল। এবং আশুতোষ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলে বা আশুতোষ মুখোপাধ্যায়ের সহযোগিতায় ওনারা দুজনেই ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়াতে শুরু করলেন, এবং ফিজিক্স পড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু হলো ওনাদের গবেষণা, ফিজিক্স নিয়ে গবেষণা। এবং এই গবেষণা করতে আমরা জানি একজন সিনিয়র গাইড করেন। এনারা দুজনেই কেউই কিন্তু কোনো সিনিয়রের গাইড ছাড়াই মূলত বিভিন্ন পাশ্চাত্য যে বইগুলো, বিজ্ঞানের বইগুলো, প্লাঙ্কের তত্ত্ব ইত্যাদি যে বইগুলো, উনি খুব ভালোভাবে আর কি পড়েছিলেন। এবং এইটা পড়বার জন্য উনি এই যে বিজ্ঞানের, ফিজিক্সের এগুলো পড়বেন বলে এটা ওনার অনেক আগে থেকেই কিন্তু এটা পরিকল্পনা ছিল। সেটা বলার ভালো যে উনি যখন গ্র্যাজুয়েশন করছেন, তখনই উনি গ্র্যাজুয়েশনের পাশাপাশি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখছেন, জার্মানি ভাষা শিখছেন।
জার্মানি। সনদবাবু এটা বলি, আমাদের তো বুঝতেই পারছেন অনুষ্ঠান একটা সীমারেখায় বাঁধা। আমাদের তো আমরা শেষের পথে চলে এসেছি প্রায়, সুতরাং আমাদের আগে ওনার এখন এগুলো সময় যেহেতু কম, আমাদের কোন আবিষ্কারটাকে ওনাকে মানুষের কাছে সবচেয়ে বেশি স্মরণীয় করে রেখে? ওনার যেটা হচ্ছে সেটা হচ্ছে সাহা আয়োনাইজেশন ইকুয়েশন। এবার আয়োনাইজেশন ইকুয়েশন মূলত এটা সূর্যের বর্ণালী নিয়ে মূল সমস্যাটা তৈরি, যে সূর্যের যে বর্ণালী ছটা, সেই বর্ণালীর মধ্যে দেখা যাচ্ছে যে সূর্যের গায়ে কিছু কিছু কালো কালো জায়গা আছে যেগুলো অন্ধকার। তো এইগুলো নিয়েই বহুকাল ধরেই বিভিন্ন গবেষক বিভিন্নভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করছেন। সেই জায়গাটায় উনি এই তত্ত্বটায় সাহা আয়োনাইজেশন ইকুয়েশনটাকে আনলেন। এবং আয়োনাইজেশন মানে আমরা যেটা বুঝি যে একটা পরমাণুর বাইরের যে এটা বাইরের স্তরে থাকছেন ইলেকট্রন, সেই ইলেকট্রনটা যে বর্জন বা গ্রহণ করার যে ক্ষমতাটা, সেটা আয়োনাইজেশন। সেই আয়োনাইজেশন তত্ত্বটাই উনি মূলত আবিষ্কার করেছিলেন। এবং আয়োনাইজেশন তত্ত্বটা আবিষ্কারের তার যে আয়োনাইজেশন থিওরিটা, সেই থিওরিটা কিন্তু মানে ভারতবর্ষের কথা বলছি না, বিদেশের যে বিজ্ঞান মহলে প্রবল মানে আলোড়ন ফেলেছিল। এবং তখনকার যে লন্ডনের যে ফিলোসফি ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে কিন্তু প্রথম তার গবেষণাটা প্রকাশিত হয়েছিল। এতে পৃথিবী কতটা উপকৃত হলো এই তার এই আবিষ্কারে? দেখুন, পৃথিবী কতটা উপকৃত হলো সেটা তো সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব, কিন্তু বিজ্ঞানের জায়গা থেকে একেবারে বিজ্ঞানের জায়গা থেকে যদি আমরা বুঝতে চেষ্টা করি, তাহলে সেই জায়গাটাকে বুঝতে হবে যে আমাদের এই যে সূর্য চন্দ্র গ্রহ যা কিছু আছে, বা পুরো যে আমাদের মানে আকাশ ভরা এত সূর্য তারা, এটা সবটাই ছিল আমাদের কাছে অধরা। আজকে যে জায়গাটা আমরা সেগুলোকে অনেকটা ধরার দিকে আমরা নিয়ে আসলাম। যেমন রবীন্দ্রনাথ গানে লিখছেন, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। তো সেই বিস্ময়ের কিছু ঘোর তাহলে আমরা আজকে সকাল থেকে আমরা মেঘনাদ সাহা সম্পর্কে আপনারা শুনলেন। আমাদের আজকের ভাবনা অনুষ্ঠানের বৈশিষ্ট্যটাই এখানে, যে গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ, আলোচনা ইত্যাদি নিয়ে বাংলা টেলিভিশন জগতে একটা নতুন চিন্তা ভাবনার পথিকৃত হচ্ছে আজকের ভাবনা। সুতরাং এটা আমরা চেষ্টা করি অন্তত যে প্রত্যেকটা বিষয়ই শুধু মোটা দাগের কিছু গান কবিতা শুনিয়ে দিলাম, সর্বক্ষেত্রে তা নয়। সমাজের আরো কিছু, মোটা দাগ বলতে আপনারা আবার কিছু মনে করবেন না, কথা একটা অনেক ভালো ভালো গান কবিতা এখানে শোনেন আপনারা, এবং সেগুলো সমাজের বহুবিধ কাজে লাগে, সামাজিক উন্নয়নে লাগে, সবই ঠিক আছে। কিন্তু আমরা এই কথাটা বলতে চাইছি, এটা বলার অর্থ এখানে তার বাইরেও অনেক কিছু আছে। এগুলো কিন্তু সংস্কৃতির এক একটা অঙ্গ। কারণ আমরা যখন ওই রবীন্দ্রনাথ বলতেন কোমল হীরের টুকরোকে বলে বিদ্যে, তার থেকে যে জ্যোতি ঠিকরে বেরোয় সেটাই কালচার। তো সুতরাং কোমল হীরের টুকরোটাকেও যেমন আমরা গুরুত্ব দিচ্ছি, তার জ্যোতিকেও গুরুত্ব দিচ্ছি। এবং এই সবে মিলেই আজকে আমরা মেঘনাদ সাহা সম্পর্কে বেশ কিছু মূল্যবান কথা শুনলাম আজকে আমাদের অতিথি সনদ দাসের কাছে। সনদ দাসকে আবার আমাদের চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনায় আসার আমন্ত্রণ জানিয়ে রাখছি। সেই সঙ্গে আমি তাপস নাগ সনদ দাসকে সঙ্গে নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কিন্তু যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও